সরকারের সাথে আর্মির দূরত্ব সৃষ্টি করার জন্য এই কাপালিকরা ইন্ডিয়াপন্থী ফ্যাসিস্ট সরকারের সমর্থকরা হেন কোনো পন্থা নাই, হীন পন্থা নাই যা অপপ্রচার করে না সেনাবাহিনীর বিরুদ্ধে। ডক্টর ইউনূসের সম্পর্কে আমি কম কথা বলিনি তার পক্ষে। বাংলাদেশের এমন কোন লোক নাই যিনি তার উচ্ছ্বসিত প্রশংসা করেন নাই। কিন্তু আলটিমেটলি আমরা কি পেয়েছি তার কাছ থেকে? আজকে 8 মাস পার হয়ে গেল। একটা কথা বলেন তো, তার 53টা মন্ত্রণালয় পরিচালনা করার জন্য কতজন যোগ্য লোককে উনি নিয়োগ করেছেন? ডক্টর ইউনূসের সাথে রাজনৈতিক দলগুলো দূরত্ব তৈরি করেছে বলে মন্তব্য করেছেন কর্নেল হক। তিনি বলার চেষ্টা করেছেন এই রাজনীতিবিদরা এবং রাজনৈতিক দলগুলো ডক্টর ইউনূসের সাথে সেনাপ্রধানের দূরত্ব সৃষ্টি করেছে এবং এর জন্য এই রাজনৈতিক অস্থিরতার জন্য তিনি বিএনপি বা অন্য রাজনৈতিক দলগুলোকে দায়ী করেছেন। তিনি কেন করলেন? তিনি গোপন কি এমন জানেন যেটার কারণে এই বক্তব্য করেন? আমরা জানি তার সাথে সেনাপ্রধানের একটা ভালো সম্পর্ক রয়েছে। দর্শক চলুন তার আলোচনার আগে শুনে আসি। দূরত্ব সৃষ্টি করার জন্য এই কাপালিকরা ইন্ডিয়াপন্থী ফ্যাসিস্ট সরকারের সমর্থকরা হেন কোনো পন্থা নাই, হীন পন্থা নাই যা অপপ্রচার করে না সেনাবাহিনীর বিরুদ্ধে। ডক্টর ইউনূসের সম্পর্কে আমি কম কথা বলিনি তার পক্ষে। বাংলাদেশের এমন কোন লোক নাই যিনি তার উচ্ছ্বসিত প্রশংসা করেন নাই। কিন্তু আলটিমেটলি আমরা কি পেয়েছি তার কাছ থেকে? আজকে 8 মাস পার হয়ে গেল। একটা কথা বলেন তো, তার 53টা মন্ত্রণালয় পরিচালনা করার জন্য কতজন যোগ্য লোককে উনি নিয়োগ করেছেন? উত্তর আছে? নাই। 53টা মন্ত্রণালয় পরিচালনা করছে বাংলাদেশের আমলারা, যে আমলারা ফ্যাসিস্ট হাসিনার উচ্ছিষ্টভোগী এবং তাদের প্রভুত্বকে সর্বত্র বিস্তার করার জন্য, এমনকি সেনাবাহিনীর উপরও সেই প্রভুত্ব বিস্তার করার জন্য আমলারা উঠে পড়ে লেগেছে। আমি আপনাকে রিটার্ন দিতে পারি, এই আমলারা বাংলাদেশটা ধ্বংস করেছে। এই আমলারা কোথায় ছিল স্বাধীনতা যুদ্ধের সময়? এই পলিটিশিয়ানরা কোথায় ছিল? এই পলিটিশিয়ানরা 1971 সালে মুক্তিযুদ্ধে যখন জিয়াউর রহমান সাহেব রিভল্ট বলেছিলেন মার্চ মাসের কালো রাত্রিতে, তখন আমলারা কোথায় ছিল? তখন এই পলিটিশিয়ানরা কোথায় ছিল? এত বড় বড় কথা বলেন, লম্বা লম্বা কথা বলেন। তারা তখন কলকাতায় বসে ইন্ডিয়ার সাথে চুক্তি করছিল, 7 দফা চুক্তি, যে বাংলাদেশের পররাষ্ট্র নীতি, বাংলাদেশের প্রতিরক্ষা নীতি, বাংলাদেশের আইন শৃঙ্খলা, বাংলাদেশের অর্থনীতি সব তাদের দাদা, তাদের বাবা ইন্ডিয়া পরিচালনা করবে। আর তখন আমাদের মিলিটারি লোকেরা, সামরিক বাহিনী সারা দেশে যুদ্ধ করছে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে। দুঃখ হলো এখানে সাগর ভাই, এই সামরিক বাহিনীর অবদান কোন আমলারা আজ পর্যন্ত স্বীকার করেনি। আজকে সামরিক বাহিনীর অবদান, 5ই আগস্টে যদি সামরিক বাহিনী ঘুরে না দাঁড়াতো, দেশে একটা গৃহযুদ্ধ লাগতো। আজকে এখানে বড় বড় কথা বলে এই রাজনৈতিক নেতারা, বড় বড় কথা বলে, তারা যখন মিছিল মিটিং করতো, একটা সাউন্ড গ্রেনেড পড়লে দেখা গেল যে ওখানে ধোয়ার পরে শুধু স্যান্ডেল পরে আছে। অনেক পলিটিশিয়ানরা টাকা দিয়ে জেলখানায় গিয়েছে, পিজি হাসপাতালে ভর্তি হয়েছে, আবার টাকা দিয়ে সেখান থেকে বের হয়ে আসছে। তারা বড় বড় কথা বলে, কিন্তু কর্নেল হকেরা সেটা ভয় পায়নি। তারা যুদ্ধ করেছে, কারণ যোদ্ধা জাতি আমরা। তারপরে আসো তার উপদেষ্টা, শুরুতেই যে বিসমিল্লাহ গলত, তার উপদেষ্টা কাদেরকে নিয়েছে? সব বামপন্থী, যারা এই দেশের অস্তিত্বকে মাঝে মাঝে অস্বীকার করে, ইন্ডিয়ার কাছে সমর্পণ করতে চায়, এবং তারা সামরিক বাহিনীর অস্তিত্বকে পছন্দ করে না। তারা সামরিক বাহিনীর প্রয়োজন নেই বলে তারা এক সময় বিপ্লব করেছে সিপাহী জনতা ভাই ভাই অফিসারদের কল্লা চাই 7 নভেম্বরের, এই কথা আমরা শুনেছি, 3রা নভেম্বরে শুনেছি। তারা এই বামপন্থীরা ডক্টর ইউনূসের ম্যাক্সিমাম অ্যাপয়েন্টমেন্টে তারা আজকে অধিষ্ঠিত। আজ পর্যন্ত সামরিক বাহিনীকে তারা শ্রদ্ধার চোখে দেখে না। মাহফুজ আলম, আজকে মাহফুজ আলমের কথা বলি, সে বলছে যে দুঃখ প্রকাশ করেছে, তার বাণীটা কি প্রত্যাহার করেছে? সেই যে হঠাৎ করে একটা বাণী দিলেন, এত মন্ত্রণালয়ে বসে বাচ্চা ছেলে, সে তার বাণীটা কি প্রত্যাহার করেছে? মাহমুদ রাকিব, তুমি দেখো তার ফেসবুক পেজে গিয়ে, তুমি দেখতে পাবা সেই বাণীটা বহাল তবিয়তে আছে। সে তো প্রত্যাহার করে নাই যে আমি আমার কথাগুলো প্রত্যাহার করে নিলাম। এই যে তাদের ভিতরে যেটাকে বলা হয় প্রতারণা, এই একটা জিনিস এখানে বড় একটা বিষয়। এখন আসুন ডক্টর ইউনূস এবং সামরিক বাহিনী কিন্তু হঠাৎ করে এখানে গড়ে উঠে নাই ভাই। সামরিক বাহিনী প্রতিষ্ঠা হয়েছিল 1947 সালের 15ই ফেব্রুয়ারি, যখন কোনো পলিটিক্যাল পার্টি ছিল না বাংলাদেশে। সেই ইস্ট বেঙ্গল রেজিমেন্টই
যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছে, কোন পলিটিশিয়ানরা করে নাই। দেশের আপামর জনসাধারণের নেতৃত্ব দিয়েছে, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে আমাদের সামরিক বাহিনী। 17 জন সেক্টর কমান্ডার, 11টা সেক্টরের 17 জন সেক্টর কমান্ডার, জেনারেল আতাউল গনির উসমানীর নেতৃত্বে হয়েছে সেটা। প্রথম বৈঠক হয়েছে 4 এপ্রিল তেলিয়াপাড়ায়, সামরিক বাহিনীর বৈঠক, কোন পলিটিশিয়ানদের বৈঠকে হয় নাই। এবং সামরিক বাহিনী বাধ্য করেছে সরকার, প্রবাসী সরকার গঠন করার জন্য। আর সেই প্রবাসী সরকার গঠন করে প্রথমে 7 দফা চুক্তি করেছিলেন। এখন আসুন, এরপর যে 75 সালে এই ইন্ডিয়ার হস্তক্ষেপ থেকে এই বাংলাদেশকে রক্ষা করেছে সামরিক বাহিনী, অস্বীকার করার কিছু নাই। বাংলাদেশে যখন গণতন্ত্র বিসর্জন দিয়েছিল শেখ মুজিব, সকল রাজনৈতিক দলকে বন্ধ করেছিল, সেই রাজনৈতিক দলকে পুনঃপ্রতিষ্ঠা করেছে আওয়ামী লীগকে সহ আমাদের এই সামরিক বাহিনীর নেতা জেনারেল জিয়াউর রহমান। এটা কি অস্বীকার করতে পারবে তারা? পারবে না। আওয়ামী লীগের বা বিএনপির বর্তমান নেতারা কি সেই কথা বলেন? তারা কি কখনো বলেন যে সামরিক বাহিনী কাজটা করেছিল? অনেকেই বলেন না, লজ্জা পান তারা। সামরিক বাহিনীর প্রশংসা করতে তারা লজ্জা পান। এবং তারপরে আসেন 75 সালের পরে যতগুলো কান্ট্রি লগ্ন আছে, আজকে সারা বিশ্ব জুড়ে এই শান্তি মিশনের মাধ্যমে আজকে বাংলাদেশকে সুপরিচিত করিয়েছে আমাদের সামরিক বাহিনী। আমি বাকি সবগুলাই বাদই দিলাম। 5ই আগস্টের আগ পর্যন্ত সারা দেশের মানুষ বলেছে এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার। এটা কি অস্বীকার করতে পারবেন সাগর ভাই? আপনি সাক্ষী। এই 5ই আগস্টে যখন জেনারেল ওয়াকার, শুধু 5ই আগস্ট নয়, 2রা আগস্ট আমার বাসা থেকে সেই সময়ে আমরা সামরিক অফিসাররা একসাথে, অবসরপ্রাপ্ত সামরিক অফিসাররা এই সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলাম। একইভাবে 4ঠা আগস্ট আমাদের রাওয়া ভবনে প্রাক্তন সেনাপ্রধানরা সবাই মিলে সরকারের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করলেন। তারপরে তো দেশের পুরো অবস্থা চেঞ্জ হয়ে যায়। এরপরে এই যে বাচ্চা ছেলে আজকে রাকিব কথা বলছে, আজকে অসংখ্য এই বাচ্চারা, অনেকের চোখ নাই, অনেকের মুখ নাই খাওয়াবার, পা উড়ে গেছে, হাত উড়ে গেছে, তাদের বিচার নিয়ে কোনো কেউ কথা বলছে না। তাদের যারা এগুলো করেছে তাদের বিচার নিয়ে কেউ কথা বলছে না, কোনো কথা নাই। হাউ ইট ইজ পসিবল? হাউ ইজ পসিবল? যেখানে আজকে নাক দিয়ে খাচ্ছে, তাদের পরীক্ষা দিতে পারে নাই, মা এখন সম্পূর্ণ একাকী ঘরে, বাবা নাই, এই যে পরিবারগুলো নিয়ে কোন রাজনৈতিক দলের দরদ নাই। কিন্তু সেনাবাহিনীর পরবর্তীতে সেনাবাহিনীর ভূমিকা নিয়েও তো যথেষ্ট প্রশ্ন রয়েছে। এই যে 626 জনের ব্যাপারে আপনি কিভাবে ফ্যাসিস্টদেরকে, আপনি ওই সময় একটা কৌশলী অবস্থান নিয়েছেন এবং আপনি ডেফিনেটলি সেনা প্রধানের বা সেনাবাহিনীর ভূমিকা কোনোভাবেই ভুলবার নয়, আমি এটাকে কোনো মূল্য দিয়ে আমি তুলনা করতে পারবো না। কিন্তু এর পরবর্তীতে যে ঘটনাগুলো ঘটলো এগুলি কোনোভাবে কি আমি বলছি সেটা উত্তর সংক্ষেপে দিয়েছে, যদিও রেজাউল করিম খুব সুন্দরভাবে বলেছে। তারপর আরেকটু ক্লিয়ার করতে চাই, 5ই আগস্ট দিনটার কথা একবার চিন্তা করেন। সকাল থেকে পুরো দিন একটা সম্পূর্ণভাবে অনিয়ন্ত্রিত পরিবেশ। সেনাবাহিনী প্রধান তার আর্মি হেডকোয়ার্টার থেকে এক চুল নড়তে পারেন নাই, সকাল থেকে রাত পর্যন্ত একটার পর একটা মিটিং, কিভাবে দেশের, তখন কিন্তু রাজনীতিবিদরা দৌড়িয়ে ওইখানে গিয়েছিলেন, সেনা সদরে গিয়েছিলেন, সকল রাজনীতিবিদরা গিয়েছেন। এবং যারা যেতে পারেন নাই তাদের কষ্ট, দুঃখ, আক্ষেপ, কেন আমাকে দাওয়াত দেওয়া হলো না, তখন সামরিক বাহিনীর মর্যাদা ছিল সবার কাছে। এবং সেনাবাহিনী যখন এই ভূমিকা রাখলেন, সরকার গঠনেও ভূমিকা রাখলেন সেনাবাহিনীর মাধ্যমে, এরপরে হঠাৎ করে সেনাবাহিনী খারাপ হয়ে গেল। আর সেই দিন আমি নিজের সেনাপ্রধানকে জিজ্ঞেস করেছি এই প্রশ্নটা, আজকে আপনার অনুষ্ঠানে বলি, আমাকে আমার অ্যাপয়েন্টমেন্টের কারণে আমাকে সেনাপ্রধান 3 বাহিনী প্রধানের সাথে যোগাযোগ রাখতে হয়। এই শাখার কারণে আমি যা দেখি দূর থেকে তারা সেটা দেখে না, না জেনে ধারণা করে কথা বলে। এই সেনাপ্রধান, আমি যখন তার ভালো একটা কথার গুণ করি, তখনই কাপালিকরা, এই ইন্ডিয়ার দোসররা, যার 5 তারিখের আগে ফ্যাসিস্টের দোসর ছিল, তারা এর বিপদে অপপ্রচার করতে থাকে। আজকে আপনার এই ফেসবুকে ফেসবুক পিপলের কমেন্ট গুলো তো দেখবেন, এই কাপালিকরা, এই দস্যুরা আমার বিরুদ্ধে কতগুলো এবং রেজাউলের বিরুদ্ধে কতগুলো কমেন্ট করে। অর্থাৎ কোন ভালো কাজের প্রশংসা করা যাবে না। অর্থাৎ তাদের এই হলো বর্তমান সেনা প্রধানকে এখান থেকে স্টেপ ডাউন করিয়ে তারা কি ইন্ডিয়া থেকে সেনা প্রধান বসাবে না? বাকি জেনারেলরাও তো হাসিনার আমলই প্রমোটেড, কোথেকে আনবেন? ইন্ডিয়া থেকে আনবেন। তাদের উদ্দেশ্য কিন্তু তাই। ভাই আরো একটা কথা বলে নেই, তারপরে আমি শেষ করে দিচ্ছি, কেননা অনেক কথা বলেন, খুব সংক্ষেপে বলে দিচ্ছি। এই সরকারের সাথে আর্মির দূরত্ব সৃষ্টি করার জন্য এই কাপালিকরা, ইন্ডিয়াপন্থী ফ্যাসিস্ট সরকারের
সমর্থকরা হেন কোনো পন্থা নাই, হীন পন্থা নাই যা অপপ্রচার করে না সেনাবাহিনীর বিরুদ্ধে। 25শে আগস্ট যারা বিভিন্ন ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছে, সাপোজ আমি কর্নেল হক, আমি সেনা ক্যান্টনমেন্টে থাকি, আমার ভাই যদি একজন এসপি থাকে, সে যদি ভয়ে এসে আতঙ্কে এসে আমার বাসায় আশ্রয় নেয়, আমি কি তাকে ফাঁসি দিব? আমি কি তাকে পুলিশের কাছে না, হ্যান্ড ওভার সেটা করবো? আশ্রয় দিতেই পারে। আপনি একজন খুনিকে আশ্রয় দিবেন, তার মানে এই না খুনিকে আশ্রয় দেওয়ার পর আবার সেই খুনিকে আপনি মুক্ত হস্তে, আপনি মুক্তভাবে আবার আপনি কিভাবে প্রমাণ, সেখানে কিভাবে আমি প্রমাণ পাবো এদের সে এই খুন যে করেছে? মেজর রেজা তো বললো একটু আগে, যাদেরকে আশ্রয় দেওয়া হয়েছে তারা এখন বিভিন্ন No, বিভিন্ন কর্মে ব্যস্ত রয়েছেন, তারা দেখা যাচ্ছে বিভিন্ন সরকারি জবে আছেন বর্তমানে। দেখেন সেই সময়ে সাগর ভাই, কে সাগর ভাই, কি- স্যার, হক স্যার, এক সেকেন্ড। সাগর ভাই, আপনি আমি রিকোয়েস্ট করবো বিষয়টা আমাকে একটু ক্লিয়ার করে দেন। আপনি বিষয়টা মিস ইন্টারপ্রিট করেছেন। আমি বলেছি কথা এটা, যে আমি যে নামগুলো বলেছি এই ব্যক্তিগুলা 626 জনের মধ্যে লিস্টে ছিলেন। এই ব্যক্তিদেরকে ক্যান্টনমেন্ট থেকে ছেড়ে দেওয়া যদি অপরাধ হয়, তাহলে এই ব্যক্তিরা এখন আগে যেই জায়গায় ছিলেন তার চেয়ে ভালো জায়গায় পোস্টিং পাইলো কিভাবে? এই পোস্টিং কি কিভাবে? সেনাপ্রধান দিছে? সে কিন্তু এটাই বলেছে, রেজাউল না, করিম না, এটা এটা বলেছে। বলেছে ঠিক আছে, কিন্তু সাগর ছেড়ে ভাই, দেওয়ার পেছনে যে গোয়াপুরের ছেড়ে ইউনো দেওয়া না, হলো, আমি কিন্তু ওই দায়টা দিতে চাচ্ছি। ওই দায়টা আরে কার তাহলে? ছেড়ে দেওয়ার দায়টা কার? না, 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 কারোই দাঁড়ান। দায় নাই, কারোই একটা দায় ব্যাপার নাই। সাগর ভাই, একটা মানুষ যখন একজনকে দোষ আশ্রয় দিয়ে যে নিয়েছে, আরেকজনকে মুক্ত করা যাবে না। একজনকে দোষ শোনেন, দিয়ে একটা আরেকজনকে মুক্ত মানুষ করা যাবে না। ভয় ভীতি, সরকারের ব্যর্থতা রয়েছে, কিন্তু আমরা ইন পার্টিকুলারলি, আপনি সেনা প্রধানের ব্যাপারে কথা বলছেন, সেনাবাহিনীর কথা বলছেন, আমি সে জায়গাতেই দায় সবাই এবং দোষী, সবাই দোষী এখানে। আচ্ছা সাগর একজনকে ভাই, না, সবাই দোষী। সাগর ভাই, এই রাখো, রেজাউল রাখো। এই যে 626 জনের কথা বলা হয়েছে, হুম। আজকে বলেন তো সরকারকে, এই 626 জনের 1 থেকে 626 সিরিয়াল দিয়ে লিখে পাশে কে কি অপরাধ করেছে কালকের মধ্যে প্রকাশ করতে। কে কি অপরাধ করেছে আজকে 8 মাস সময় দিলাম, 8 মাস পরে কালকে দেখাক এই আপনি 626 জন আপনি কি অপরাধ। জনাব কর্নেল হক, ভাই, সবার নামের পাশে তাদের পদবি হ্যাঁ, ছিল। তারা সবাই ফ্যাসিস্ট আমলে, তারা সবাই বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে। যে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনগুলি করাই এখনকার বর্তমান এই জনগণ মনে করেন একটা অপরাধের শামিল ছিল, কারণ তারা তৎকালীন আপনার সময়ে ওই পদে থাকা অবস্থায়, আপনি যে আপনার ভাষায় যদি হেন কোনো কাজ নাই যে তারা করেনি, এটাকে অস্বীকার করবেন? আমি এইটা কখনো বলবো না যে 626 জনের 626 জনেই অপরাধে জড়িত ছিল, এটা আমি নিশ্চিত নই। তাহলে তারা যদি এই যে এখন সরকার যদি আচ্ছা, বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মী তো ছিল কয়েক কোটি, কেউ তো আরে এরকম আওয়ামী লীগের লোক তো, আওয়ামী লীগের লোক তো এখনো বিএনপিতে আছে। এই যে তো আওয়ামী লীগ করতেন, হাবিব ভাইও তো আওয়ামী লীগ করতেন। না, সেটা ভিন্ন কথা। আমি হাবিব ভাইয়ের অপরাধী ব্যাপারটা হয়ে বলি না, গেছে। বিএনপির ব্যাপারটা বলি না। আমি জনকর্ণলোক যেটা বলি যে জি, হয়তো কোটি কোটি মানুষ তো আর সেনাবাহিনীর কাছে গিয়ে সেনা কুঞ্জে গিয়ে আশ্রয় চায়নি, চেয়েছে যারা, তাদের নিশ্চয়ই কোনো না কোনো একটা, তারা মনে করেছে তাদের অপরাধের কারণে তাদের আশ্রয় দরকার। আমি বলি না যে তারা অপরাধী, আমি আচ্ছা, যতক্ষণ না আমি পর্যন্ত আদালত বলবে ততক্ষণ আমি আপনি অপরাধ কিন্তু বলতে চাই না। সাইফুল ভাই, কিন্তু জনগণ তো বলেনি যে তাদেরকে এনে ফাঁসি দিতে হবে। তারা জনগণ বলেছে যে যারা ওখানে গেছে তাদের পরিচয় জানতে চাই, তারা কে, তারা কোথায় গেল, এটা আমরা জানতে চাই। কিন্তু এই পর্যন্ত জানানো হয়নি। গতকালকে আমরা সাগর তালিকা ভাই, দেখলাম। সাগর ভাই, ঠান্ডা মাথায় চিন্তা করুন আমি কি বলেছি। হুম। আমি বলছি আপনি মনে করেন একজন ক্যাপ্টেন, জি। ক্যান্টনমেন্টে চাকরি করেন, আপনার হুম। চাচা পুলিশের এসপি, হুম। আপনার বাসায় আশ্রয় নিয়েছে ভয়ঙ্কর অবস্থায়। হুম। আপনি কি তাকে আইনের ইয়েতে হাত তুলে দিবেন যে এই আমার চাচা এসপি ছিল, তাকে নেন? তখন কি পুলিশ বাহিনী ছিল? 5 তারিখে কোন পুলিশ বাহিনী ছিল? পুলিশের কোনো কার্যক্রম ছিল? আর্মির কোনো কার্যক্রম ছিল? কোন আইন শৃঙ্খলা বাহিনীর কোনো কার্যক্রম ছিল? বিচার ব্যবস্থা ছিল? প্রশাসন ছিল? কেন অবান্তর কথা বলেন? একটা যেটা হওয়ার নয় জোর করে কেন চাপিয়ে দেবেন আর্মির উপরে? আসুন এই বিতর্ক জবান আমি কয়েকটা কথা বলে শেষ করে নেই, আমার কথাগুলো শেষ করে নেই, অনেক রাত হয়েছে। আমি তো বললাম এই যে আর দ্বিতীয় কথাটা হলো সংস্কার, সংস্কার, সংস্কার। আজকে 8 মাসে কি সংস্কারটা করেছে আপনি বলেন? কোন সংস্কারটার আমরা দৃশ্যমান একটা রেজাল্ট দেখেছি? একটা দেখাতে পারবেন না। প্রশাসন, বিচার বিভাগ, বিভিন্ন ক্ষেত্রে সব জায়গায় ফ্যাসিস্টের উপস্থিতি। এখনো তো বিচার বিভাগে সেই ফ্যাসিস্টদের বিচারক আছে, আপনি কি অস্বীকার করতে পারবেন? তাদের বিরুদ্ধে প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে? আজকে প্রশাসনে অল অফ দেম আর, মানে কিছু যারা ডিপ্রাইভ তারা ছাড়া সবাই তো প্রশাসনের ফ্যাসিস্টের আমলে। আরেকটা কথা আমি আজকে ভুলে গেছি, আমরা এই যে আওয়ামী লীগের আমলে 1 লক্ষেরও বেশি অবৈধ মুক্তিযোদ্ধা তৈরি করা হলো, এই অবৈধ মুক্তিযোদ্ধাদের নাতি পুতি সাথী সবাই তো আজকে প্রশাসনে আছে। বিশেষ কোটায় তারা পুরস্কৃত হয়ে চাকরি পেয়েছে, পায় নাই? তাদের থেকে বাদ দিয়েছেন আপনি? ফ্যাসিস্টদের বিনা প্রতিযোগিতায়, বিনা যোগ্যতায় অনেক টেরোরিস্ট
মুক্তিযোদ্ধার কোঠা, তারপর যদি মুক্তিযুদ্ধ করতো তাহলে একটা কথা ছিল, সেই মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা যে এখন দর্শক তারা যারা শুনেছেন তিনি সেনাবাহিনীর বিরুদ্ধে কোনো কথা বলেন নাই, সেনাবাহিনীর পক্ষে বলেছেন, এর স্বাভাবিক কথা বলতেই পারেন। কিন্তু রাজনৈতিক দলগুলো নিয়ে যে কথাটা তিনি বলেছেন সেটা আমি বলি সাধারণত সম্মত রয়েছে। কারণ হচ্ছে রাজনৈতিক দলগুলো হয়তোবা সেনাপ্রধানের সাথে বৈঠক করেছেন, সেনাপ্রধানের সাথে কোনো একটা কিছু করেছেন যেটার মাধ্যমে সেনাপ্রধান ডক্টর ইউনূসের এত বড় বিরুদ্ধে গিয়ে তিনি কথা বলতে পেরেছেন। সেনাপ্রধান এই সাহসটা কোথা থেকে পেয়েছেন এটা যদি আমরা বিবেচনা করি, বিএনপি ছাড়া সেনাপ্রধানকে এই সাহস কিন্তু কেউ দিতে পারবে না। এজন্য বিএনপিকে দায়ী করা যেতে পারে এই রাজনৈতিক অস্থিরতার জন্য। তারপরও আমরা বলবো আমাদের সেনাবাহিনী, আমাদের দেশ, আমাদের সরকার সবকিছু আমাদেরই নিয়ন্ত্রণ করতে হবে। বাহিরের দেশের ইন্ধনে যদি আমাদের সেনাপ্রধান বা আমাদের রাজনৈতিক দলগুলো লাফালাফি করে, এটা এখন যদি মনে করে তারা কোনো বড় কিছু হাসিল করবে, তাদের ভবিষ্যৎ কিন্তু আওয়ামী লীগের মতো নষ্ট হয়ে যাবে। দর্শক, কর্নেল হকের আলোচনা শুনেছেন, শুনে আপনার ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে কমেন্ট করবেন।